দর্শক, গতকাল তো যে টার্গেট নিয়ে আসা হয়েছিল নবান্নমুখী হয়ে, সেটা তো পূরণ হয়নি। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানো যায়নি। সেটা নিয়ে একটা কষ্টই বলবো রয়েছে, কারণ গতকাল কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দেখতে চেয়েছিলাম। কিন্তু তার মধ্যেও এই যে ভিডিও যেগুলো সামনে এসছে, এগুলো কোথাও একটা তৃপ্তি দিচ্ছে যে নবান্নের কাছাকাছি মানে অনেকে কিন্তু পৌঁছে গিয়েছিলেন। নবান্নের কাছাকাছি অন্য দিক দিয়ে, অন্য রুট ধরে অনেকে কিন্তু পৌঁছে গিয়েছিলেন। অনেকে পৌঁছে গিয়েছিলেন। যদি রাস্তা আরেকটু ভারী হতো না, যদি আরো সব বের হতেন না, দেখতেন কালকেই হ্যাস্তন্যস্ত হয়ে যেত বিষয়টা। কালকেই হয়ে যেত। যেটা নিয়ে আমি গতকাল থেকে বলে আসছি, আমরা যে আহ্বানটা দেখেছিলাম যে প্রত্যেক বাড়ি থেকে অন্তত পক্ষে একজন করে বের হবেন, যদি বের হতেন, হাওড়া কলকাতার লোকেরাও যদি বের হতেন, শুধু ওই সাইড রোডেতে ওই রকম না। দেখুন, নবান্ন থেকে লোকজন বারান্দাতে বেরিয়ে পড়েছিলেন। তারাও অনেকে, যারা ওখানে ছিলেন, তারাও অনেকে ভেবেছিলেন যে আজকে নবান্নটা দখল হয়ে যাবে, নবান্নে চলে আসবেন অনেকে। আজকে মুখ্যমন্ত্রীর শেষ দিন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করিয়েই মনে হচ্ছে ছাড়বেন, যে হাওয়াটা উঠেছে। অনেকে নবান্নের যারা চাকরি করেন তারাও ভেবেছিলেন, যখন লোকজন আসতে শুরু করেছেন তখন নবান্ন থেকে অনেকে বেরিয়ে পড়ছিলেন, বারান্দা দিয়ে দেখছিলেন যে কি ব্যাপার, কত দূরে বিষয়টা। কালকে হয়ে যেত, কালকে বিরাট চান্স ছিল, কিন্তু সংখ্যাটা পর্যাপ্ত ছিল না। সংখ্যাটা পর্যাপ্ত ছিল না। ছাত্র সমাজের ডাক ছিল, কিন্তু অনেকেই এসছিলেন, বয়স্ক। এবং দর্শক, যে এই যে ভিডিওটা, এটা তো মানে কি বলবো, গায়ের পশমকে খাড়া করে দিচ্ছিল এই ভিডিও দেখে। এবং ওনার এনার্জি দেখে, আমি নামটা যেটা জানতে পারলাম, বলরাম বসু, একটা বিরাট পরিবারের সন্তান, সবকিছু, অনেক কিছু ত্যাগ করেছেন জীবনে। আর এই ছাত্রদের ডাক, এবং এই ডাকে বাংলাকে নতুন নতুন করে গড়ার একটা ব্যাপার ছিল, যেহেতু উনি চলে এসেছিলেন এবং জল কামানের সামনে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি করেছেন যে যান, আপনারা চুরি হাতে দিয়ে বসে থাকুন। জাতীয় পতাকা হাতে নিয়ে জল কামানের ওই তোড়ের মুখে উনি দাঁড়িয়েছিলেন। এবং ওনাকে দেখলাম পরের দিকে কিছু ছেলে অবশ্যই কালকে জান লড়িয়ে দেওয়া, একটা কথা আছে না, জান লড়িয়ে দিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত লড়াইটা চালিয়ে গেছেন। ফলে যে উদ্দেশ্যে আসা হয়েছিল, বা ডাকটা যে উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর শেষ দিন, সেটা হয়তো পূরণ হয়নি বিষয়টা। কিন্তু এখান থেকে অনেক কিছু বিষয় উঠে এসছে, যেটা কোথাও একটা নতুন করে এনার্জি দিচ্ছে অনেককে, যে নবান্নের কাছাকাছি পৌঁছানো যায়। আর একটু চেষ্টা হলে, আর একটু অর্গানাইজ হলে, আর একটু সংখ্যাটা বাড়লে, শুধু এই সাইড রোড দিয়ে না, মেন রোড দিয়েও নবান্নের কাছাকাছি পৌঁছে যাওয়া যেত এবং নবান্নে ওঠাও যেত। এই ভিডিওগুলো কিন্তু বার্তা দিচ্ছে। ফলে একটা দিকে যেমন গতকাল স্বপ্ন পূরণ না হওয়াতে খানিকটা হতাশা একটা অংশের মধ্যে কাজ করছে। আমিও চেয়েছিলাম যে এটা হয়ে যাক, এ বাংলা আর এইভাবে চলতে পারে না, এর একটা হ্যাস্রস্ত হওয়ার প্রয়োজন। সেই হতাশার মধ্যেও কিছু কিছু ভিডিও এমন সামনে আসছে, আবার যেন লড়াই করার শক্তি যোগাচ্ছে, আবার যেন আরো একটা চান্স নেওয়ার শক্তি যোগাচ্ছে, যেন আরো সবাইকে অর্গানাইজ করে নবান্নমুখী হওয়া, শেষ এবং শেষ চান্স, শেষ সুযোগ, আর একবার ট্রাই, এভার না তো নেভার, এইরকম মানসিকতা নিয়ে যেন মনে হচ্ছে আরো একবার হোক, তবে অর্গানাইজড ভাবে হোক। এবং সেটা আবার অনেকে বলছেন এত আগে থেকে জানিয়ে না, হঠাৎ করে হোক, ভিতরে ভিতরে অর্গানাইজ, হঠাৎ করে ডাক, 7 দিন 10 দিন আগে না। ফলে মানুষের যারা এসছিলেন তাদের মধ্যে যে এনার্জি ছিল, লড়াইয়ের যে মানসিকতা ছিল, বিভিন্ন বয়সী মানুষ, এবং সেইগুলো এখন সোশ্যাল মিডিয়াতে যেহেতু অনেক বেশি ভাইরাল হচ্ছে, মানুষ কিন্তু অনেকে যারা আসতে পারেননি তারা ভাবছেন না এবার আমরা যাব। কারণ আমিও অনেক কথা বলছি, হয়তো কথা শোনাচ্ছি, আসলে কথা শোনানো না, বুঝতেই তো পারছেন, আমারও তো একটা ইচ্ছে ছিল। আমি তো এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমি তো প্রথমেই একদিন বলে দিয়েছিলাম যে আমি শুধুমাত্র একজন ইউটিউবার না, ধরতে পারেন আমি একজন অ্যাক্টিভিস্ট। এই বাংলাকে নতুন করে গড়ার জন্য যা যা করণীয়, যে প্রচারের যে জায়গাগুলো প্রয়োজন, সেগুলো আমি করতে চাই, আমি করছি। তাই আমি এই ডাকটাতে অনেকটাই সাড়া দিয়েছিলাম, এবং আমি নিজে আসবো বলেছিলাম। যদি আমার কথা শুনেও অনেকে আসেন, 2-5 জন,
মানে এটা সফল হোক, এটা আমি চেয়েছিলাম। তো সেই জন্য যখন আমি দেখলাম যে সবই ঠিক ছিল, অর্গানাইজ ভালোই ছিল মোটামুটি, যাওয়ার সুযোগও ছিল, ব্যারিকেড যা ছিল ওটাকে টপকে যাওয়াই যেত, পুলিশের একটা অংশ মানে যদি ভিড় থাকতো পুলিশ ছেড়ে দিত, সেটা আমি বুঝতে পারছিলাম। আসলে ভিড়টাকে কন্ট্রোল করার মতো, মানে ভিড় যা ছিল সেটাকে কন্ট্রোল করার মতো পুলিশও ছিল। যদি পুলিশের কন্ট্রোলের বাইরে জনসংখ্যা হতো পুলিশ পারতো না। মেন রাস্তা দিয়ে নবান্নের কাছাকাছি পৌঁছানো যেত এবং নবান্নে ওঠাও যেত। পুলিশের একটা অংশের মধ্যে ইচ্ছে ছিল বিষয়টা হয়ে যাক, তারাও যন্ত্রণার মধ্যে রয়েছেন। আর কিছু পুলিশ তো মাতব্বরি করেছেন এবং তাদের সাথে সাথ দিয়ে অনেককে লড়তেও হয়েছে, সে তো আর কিছু করার নেই না। পুলিশের কারা নেতাগিরি করছেন, দাদাগিরি করছেন, সেটা আপনারা চিনতে পারছেন। চিহ্নিত করে রাখুন, চিহ্নিত করে রাখুন, পরে কাজে দেবে। তো যাই হোক, এইসব ভিডিওগুলো সামনে আসার ফলে আবার যেন মনে হচ্ছে যে গতকালকে একটু খারাপ লাগার জায়গা ছিল, কিন্তু এইসব ভিডিওগুলো দেখলে আবার যেন লড়াই করার মানসিকতা জন্ম দিচ্ছে, কিন্তু কংক্রিট মানসিকতা। ওই যেখানে সেখানে রাস্তাতে, এই রাস্তা অলিতে গলিতে মিছিল করব, ওসব করে কিচ্ছু হবে না। আমি শুনছি আরো সব কত কি কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, ওইসব করে কিচ্ছু হবে না। ফালতু ফালতু বাইরে বাইরে ঘুরে কিচ্ছু হবে না, ঠিক জায়গায় টার্গেট করতে হবে। বাইরে বাইরে এই রাস্তা ও রাস্তা, যেখানে পুলিশ পারমিশন দিবে, যেখানে সেখানে চিৎকার চিৎকার করে এই সরকারের ঘুম ভাঙানো যাবে না, এই সরকারকে নড়ানো যাবে না। এরা যে মানসিকতাতে উত্তীর্ণ হয়ে গেছে, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের যে মানসিকতা তৈরি হয়ে গেছে, তাদেরকে ওই দু চারটে এ করে মিছিল করে বাইরে আওয়াজ দিয়ে এই করে গরম গরম বক্তব্য রেখে, এমনকি কেস টেস করেও, মানে আমার মনে হয় না এদেরকে কিছু করা যাবে। এদেরকে ডিরেক্ট ঠিক জায়গাতে টার্গেট করতে হবে। তাতে দরকার হলে ওই একটাকে টার্গেটকে লক্ষ্য করে বারবার চেষ্টা করে যান। ফালতু ফালতু বাইরে বাইরে চেষ্টা করে কিচ্ছু লাভ নেই। বাইরে মিছিল মিটিং এই করলে প্রতিবাদী মিছিল, মৌন মিছিল, কিচ্ছু লাভ নেই। আমি একটা কথা বলে দিচ্ছি, কিচ্ছু লাভ নেই। আমার ধারণা হয়ে গেছে এরা মজা পাচ্ছে যে ওদিকে হচ্ছে, আমার জায়গা তো অক্ষত রয়েছে, আমি ও একদিন সব চিৎকার করে করে গলা শুকিয়ে যাবে, সব চুপ করে যাবে, আমরা আমাদের রাজত্ব কায়েম করে রাখবো। ফলে ওই সব আংবাং জায়গায় মিছিল মিটিং করে কিচ্ছু হবে না। যদি সত্যি এই সরকারের উৎখাত চাওয়া হয় বা সত্যি যদি রাজ্যকে নতুন করে গড়ার ইচ্ছে জাগে, তাহলে আসল জায়গায় টার্গেট করুন। নাম্বার 1 নবান্ন, তারপরে আমরা পরে পরে দেখতে পাবো আর কোন কোন জায়গায় টার্গেট করা হচ্ছে। কিন্তু আপাতভাবে প্রথম যে টার্গেট সেটা হওয়া উচিত, যেহেতু সরকারি দপ্তর নবান্ন, নবান্ন সবার আগে টার্গেটটা করতে হবে, এখান থেকে সরাতে হবে এবং সরানো যায়। অনেকে বলছেন এই একটা নির্বাচিত সরকারকে এইভাবে সরানোর যে মেন্টালিটি, তো ক্রিমিনাল মেন্টালিটি। আমি দেখছি যে আপনি কি করে সাহস দেখাচ্ছেন একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দেবেন বলছেন, ফেলে দেবেন, এটা ক্রিমিনাল মেন্টালিটি। আমি তাদের উদ্দেশ্যে বলি, একটা সরকারের যিনি প্রধান তিনি ব্যর্থ, তিনি অযোগ্য, সেটা মানে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে, তাকে পদ থেকে সরানোর দাবিটা হচ্ছে ক্রিমিনাল মেন্টালিটি, তাই না? আর যেটাকে আপনারা বলছেন নির্বাচিত সরকার, সেই সরকারের প্রধান যে নিজে বলছেন যে আমি আইন মানি না, কোর্ট মানি না, অর্ডার মানি না, কোর্টের কোনো অর্ডার হলে, হাইকোর্টের কোনো অর্ডার হলে ডিরেক্ট বলছেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আমি এই অর্ডার মানি না। কেউ আবার তাদেরই বলছেন হাইকোর্ট তুলে দেওয়া উচিত। তাদের মানসিকতাগুলো খুব ভালো, তাই না? কোর্ট একটার পর একটা অর্ডার দিচ্ছে, সেটাকে লঙ্ঘন করে চলা, কোর্ট দিনরাত থাপ্পড় মারছে সরকারের এইসব অবৈধ কাজ করবার ধরে দিয়ে, সেগুলো খুব ভালো মেন্টালিটি, তাই না? সেগুলো খুব আইন সিদ্ধ মেন্টালিটি, তাই না? প্রথম কথা, পদ সামলাতে পারছেন না, অযোগ্য হিসেবে বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, যিনি প্রধান রয়েছেন সরকারে, তিনি নিজে আইন আদালত মানেন না, ডিরেক্টলি আইন আদালতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেন। সেই ব্যক্তিকে, সেই মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর জন্য আমরা যখন বলছি যে আপনি অযোগ্য, সরে যান, সেটা হয়ে গেল ক্রিমিনাল মেন্টালিটি। আর কিভাবে নির্বাচিত হয়ে সরকারটা এসছে, সেখানে কত স্বচ্ছতা হয়েছে, কতটা ক্রিমিনালিজম ওখানে হয়েছে, মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, সেটা কি আমাদের জানা নেই? আজকে এই যে পদত্যাগের যে দাবিটা, এটা কি মানে অগণতান্ত্রিক দাবি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়াটা কি অগণতান্ত্রিক? একজন মানুষ যদি সরকারি পদে বসে থাকেন অযোগ্য হয়ে, যদি সরকারটাকে চালাতে না পারেন, রাজ্যের মানুষ যদি সমস্যার মধ্যে পড়েন, তার পদত্যাগ চাওয়াটা অগণতান্ত্রিক? কোথায় লেখা রয়েছে আমাকে একটু বলবেন, কোথায় লেখা রয়েছে? কি দাবি হয়েছে? দাবি তো একটাই ছিল, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। আর তো কিছু বলা ছিল না। নির্বাচিত সরকারের সম্পর্কে তো ওই রকম কিছু বলা ছিল না, বলা ছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা অগণতান্ত্রিক, এটা অগণতান্ত্রিক। আসলে ভয়টা আপনাদের অন্য জায়গায়, যে মুখ্যমন্ত্রীর পদত্যাগটা হয়ে গেলে
সব কটাকেই পদত্যাগ করতে হবে, আমরা আর কেউই টিকতে পারবো না, সরকারটাই ফেলে দিতে হবে, এই ভয়টা। তবে এই ভয়টা হওয়াটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়ে গেলে এটা সত্যি সরকারটা চালাবার মতো আর কেউ থাকবেন না, সরকারটারও পতন করবে, এটাও আমরা কোথাও মনে করি। কিন্তু সেটা তো বলা হচ্ছিল না। বলা কি হচ্ছিল? বলা হচ্ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সরকারি একজন পদে, মানে সরকারি পদে একজন বসে রয়েছেন, তাকে পদত্যাগ করানোর দাবিটা হয়েছিল। তো তার মধ্যে অগণতান্ত্রিক টেকনিক্যালি কি থাকছে? এটা কেন ক্রিমিনাল মেন্টালিটির কথা আসবে কেন? এটা আমি বুঝি না। মানে এই কথাগুলো কেন বলেন? আসলে ওই আর কি, যেটা বলছিলাম, ক্ষমতা আঁকড়ে ধরে রাখা, টিকে থাকতে হবে, উনাকে সরিয়ে দিলে আবার আমাদের সমস্যা, যারা অন্যরা ভাবছেন আর কি, সেই জায়গা থেকে বলা। কিন্তু আমি বলবো এই দাবি ন্যায্য দাবি, এই দাবি গণতান্ত্রিক দাবি। যারা ডাকটা দিয়েছেন, আমার মনে হয় এর মধ্যে কোনো অন্যায্য দাবি ছিল না। এবং যেভাবে ডাকটা দেওয়া হয়েছিল, যদি সবাই রাস্তাতে বের হতেন পরিবার থেকে, আমি অনেকবার বলেছি যে আপনারা কেউ ওই টিভিতে দেখবো, মোবাইলে দেখবো এই বলে বাড়িতে বসে থাকবেন না, আপনারা বের হবেন। যদি সবাই বের হতেন, শুধু এই রাস্তা না, সব জায়গায় রাস্তা ব্লক হতো এবং গতকালকেই মমতা ব্যানার্জি পদত্যাগ করতে বাধ্য হতেন। কিন্তু সেটা হলো না। আর উনিও খাঁচা কি মানে মুখ লুকিয়ে বসে থাকলেন, নবান্নে বের হলেন না, পুলিশকে দিয়ে চারিদিকে গার্ড করে উনি বসে থাকলেন। আর আমি আজকে দেখতে পাচ্ছি আবার মানে কার্যত ওই মুখ লুকোনা থেকে বাইরে বেরিয়ে এসছেন। আজকে আবার ছাত্র কি টিএমসিপি মানে প্রতিষ্ঠা দিবস ছিল। এই সংগঠন এখন কোথায় কি কাজ করে, সংগঠনের কি অস্তিত্ব আছে আমি জানি না। কলেজে তো আর ছাত্র ইউনিট বা ভোট আর হয় না, তবুও কোথা থেকে কিসব বাহিনী নিয়ে এসে ছাত্রদের নাম করে নিয়ে চলে আসেন। আর কালকে সব বলছিলেন যে ছাত্রদের ডাক কেন, এইসব বয়স্ক লোক। আর আজকে যে এখানে মিছিলটা হয়েছে, এই মানে সভাটা, সেখানে দেখি সব ওই ধেড়ে লোকগুলো মঞ্চ ভর্তি করে রয়েছেন, মানে নিজেরা সব চলে আসবেন ছাত্রদের অনুষ্ঠানে। আর ছাত্রদের ডাকে, ছাত্ররা যা ডেকেছিল গতকালকে, এটা কিন্তু ছাত্রদের আসার কথা শুধু বলা ছিল না, বলা ছিল যে ছাত্র সমাজ ডাকছে, কিন্তু প্রত্যেক ঘর থেকে একজন করে মানুষ আসতে হবে, যে কোনো বয়সী। এটা ছাত্রদের ডাক ছিল, কিন্তু আসার কথা ছিল, আহ্বান ছিল সবার জন্য। আর এটা ছাত্রদের প্রতিষ্ঠা দিবস, আর সেখানে সব মানে সিং ভেঙে সব মানে এরা সব ঢুকে পড়েছিলেন আজকে। আর ওনারা আবার গতকালকের প্রোগ্রামের সমালোচনা করছিলেন, যদিও সেখানে শুধুমাত্র ছাত্রদের ডাকটা ছিল না। এবং আজকে আবার এখানে বেরিয়ে অনেক বড় বড় কথা বলেছেন। গতকালকে মুখটাকে লুকিয়ে রেখেছিলেন নবান্নে বসে, মানে ওই বিক্ষোভ কর্মসূচি এর মধ্যে লুকিয়ে বসেছিলেন, লুকিয়ে পড়েছিলেন, মুখ দেখাননি। আর চারিদিকে পুলিশকে রেখে দিয়ে পুরো গর্জন ছিলেন, চুপচাপ ভীতস্ত হয়ে নবান্নে বসেছিলেন। যখন কালকে এটা হয়ে গেছে, পুলিশকে দিয়ে প্রতিহত যখন করে দিয়ে ফেলেছেন, ব্যাস আজকে আবার বাইরে বেরিয়েছে কি চিৎকার। আবার ইনাকে কেউ বলেন বাঘিনী যে কোথায় কালকে ভেজা বেড়ালের মতো লুকিয়ে বসেছিলেন কে জানে, এখন আবার বলছেন বাঘিনী। দেখছেন গর্জন, আজকে অনেক গর্জন করেছেন। কালকে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কালকে ক্ষমতা ছিল না বাইরে বের হওয়ার, আজকে যখন মানে হচ্ছে, আজকে আবার অনেক গর্জন করেছেন। আমি আপনাদেরকে খানিকটা শোনাই কালকের প্রোগ্রাম নিয়ে উনি কি বলেছেন। বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকে আসন দেয়, সবাইকে অলঙ্কৃত করে, সর্বধর্ম মানে, সবাইকে ভালোবাসে। কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে শুভ সমাজ নেই, শুভ বুদ্ধির লোকেরা নেই। আচ্ছা বলুন তো, যদি বাংলার লোক হয় তারা। দর্শক দাঁড়ান, আমি ওই জায়গাটা একটু কিউ করছি, একটু এগিয়ে গেছে, একটু ওয়েট। কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল? ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই, শুভ সমাজ নেই, শুভ বুদ্ধির লোকেরা নেই। আচ্ছা বলুন তো, যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না? তারা রাজভবন চেনে না? আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে। এরা কারা? এরা কোথাকার? কোথার থেকে এসছে? আমি পরিষ্কার বলে যাই, বাংলা সবাইকে গ্রহণ করে, সবাইকে আসন দেয়, সবাইকে অলঙ্কৃত করে, সর্বধর্ম মানে, সবাইকে ভালোবাসে। কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন
বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক। কোর্ট কি করবে আমি জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়। ফালতু, এত ফালতু নোংরা মাইন্ডেড না, বেশি কথা শোনানো যেটা কোর্টকে কি বলে যায়। মুখ্যমন্ত্রী, আমরা কেন বলছি যে এই মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি পদত্যাগ করাতে হবে? এটা মুখ্যমন্ত্রী কোর্টের সঙ্গে পার্টি নিয়ে কিরকম কথা বলছেন ডিরেক্টলি, কে যারা বলছেন আপনারা যে পদত্যাগ করানোটা নাকি ক্রিমিনাল মেন্টালিটি, কে বলছেন? এটা কি মেন্টালিটি? কোর্টের সম্পর্কে কি ধরনের কথা বলছেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে? এইভাবে বলা যায়? কোর্টের সম্পর্কে বলা যায় কোনো কথা? ছি, এই জন্যই তো বলছি যে এই মুখ্যমন্ত্রীকে খুব দ্রুত পদত্যাগ করাতে হবে। গতকালকে হয়তো হয়নি, কিন্তু তাছাড়া কোনো উপায় নেই। একে এত এরা নিজেরা এত ক্রিমিনাল মাইন্ডেড, এদেরকে ভোট করিয়ে ইত্যাদি করিয়ে পারবেন না দর্শক, পারবেন না। গতকালকে অ্যাটেম্প নেওয়া হয়েছিল, হয়নি, কিন্তু নেক্সট টাইম আবার অ্যাটেম্প নিতে হবে, না হলে ভুগতে হবে। দেখছেন তো গতকালকে মুখ লুকিয়ে বসছিলেন, আজকে আবার বাইরে বেরিয়ে কি চিৎকার। ছাত্রর কি গার্জেন নাকি বলছেন, আরে ছাত্র তো ডেকেছে সবাইকে তো আসার কথা বলা হয়েছে, সবাই তো এসছেন, সব বয়সী লোক। হ্যাঁ, সবাইকে খুঁজে বের করা হবে। কি বাইরের লোক? আচ্ছা, আমি কোথাকার লোক? আমি তো গতকালকে ছিলাম। আমি কোথাকার লোক? আমি তো পিটিএস এর সামনে ছিলাম, নমন্য চিনি না। আর আমি যে ভিডিও দেখাচ্ছিলাম, এই ভিডিওগুলো কোথাকার? এটা তো হাওড়া ব্রিজের ভিডিও। আর এই ভিডিওটা কোথায়? নবান্ন তো পরিষ্কার দেখা যাচ্ছে। এই মানুষগুলো নবান্ন চেনেন না, কে কোথায় অন্য দিক দিয়ে কি কারণে ঢিল মেরেছেন বা কি আদৌ মেরেছেন কিনা। ওখানেও তো ওদিক থেকেও তো লোক আসছিলেন, সেখানেও সব ঘেরাঘিরি হয়েছে, সেখান থেকে কিছু একটা হয়তো অশান্তি হতে পারে। কিন্তু নবান্ন চেনেন না, এই লোকগুলো নবান্ন চেনেন? নবান্নের সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন, নবান্ন চেনেন না? গাঁজা করে গল্প শোনাচ্ছেন নাকি? এই জন্যই না আপনাদেরকে একদম দেখতে পারেন, সত্যি কথা খুব খারাপ লাগে। একটা সময় ভাবনা অন্যরকম ছিল, আপনি এত গাঁজা করে গল্প বলেন না। এটা চেনে না নবান্ন চেনে না কেন? নবান্নর কোন দিক দিয়ে শর্টকাট যাওয়া যায় সেই রাস্তা ধরে নবান্নের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। আপনি কোথায় মুখ লুকিয়ে বসছিলেন? ফালতু সব। দর্শক, গতকাল হয়তো হয়নি, যখন কোনো ম্যাচ কোনো দল হেরে যায় তখন সাময়িক একটা হতাশা নেমে আসে। তার মানে এই নয় তারা আর কোনোদিন কোনো ম্যাচ খেলতে নামবে না। বিশ্বকাপ ফাইনালে গিয়ে অনেক টিম হেরে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে যায়, আবার তারা পরবর্তীকালে খেলার মানসিকতা তৈরি করে। গতকাল যেটা হয়েছে, প্রোগ্রাম তো ঠিকঠাকই হয়েছে, পলিটিক্যাল প্রোগ্রাম যেমন হয়, হাইপ তো ওঠে, সেই রকম হয়ে গেছে কালকের প্রোগ্রামটাও। কিন্তু আমরা তো ওটা চাইনি, আমরা পদত্যাগ চেয়েছিলাম, আমরা একটু বেশি চেয়েছিলাম, সেটা হয়নি। ফলে গতকাল মন খারাপের ব্যাপারটা সত্যি ছিল, কিন্তু এখন যতটা সময় গড়াচ্ছে মন কিন্তু আবার শক্ত হচ্ছে, এটুকু বলতে পারি। মন কিন্তু আবার শক্ত হচ্ছে, যেসব ছবি সামনে আসছে শক্ত হচ্ছে, আর এনাকে দেখলে তো আরো মনে রাগ জন্মাচ্ছে নতুন করে। ফলে লড়াই জারি থাকবে, লড়াই করতে হবে, তবে উল্টো পাল্টা হবে না। ফালতু সময় নষ্ট করার কারো সময় নেই। ফালতু দিন রাত ঘোরাঘুরি করে লাফালাফি করে সময় কিচ্ছু নেই। ঠিক জায়গায় হঠাৎ একটা ডাক দিতে হবে, ঠিক জায়গায় করতে হবে। রোজ ঘোরাঘুরি করে কিছু লাভ নেই। ঠিক জায়গায় যেখানে গেলে কাজটা হবে সেই কাজটা করতে হবে। তার জন্য প্রস্তুতি নিতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে। লোকের মন ভেঙে দেওয়ার জন্য যেন কোনো সংগঠন এগিয়ে না আসে। সবার যদি একটাই উদ্দেশ্য হয় বাংলাকে নতুন করে গড়ার, তাহলে যারা ধ্বংস করছেন তাদেরকে সবার আগে সরাতে হবে। এটা যে কোনো থিওরি সে কথাই বলবে। সেই যখন সরানোর যখন ডাকটা আসবে নতুন করে, সকলকে সেই ডাকে সাড়া দিতে হবে। কেউ বাড়িতে বসে থাকবেন না, একবার বেরিয়ে দেখুন না উদ্দেশ্যটা পূরণ হয় কিনা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।